হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে আমাদের কাঠমান্ডুতে দ্বিতীয় দিন। আমরা কাল রাতে পুরো কাঠমান্ডু মার্কেটটা ঘুরেছিলাম এবং আজকে আমরা সাইট সিন করতে বেরিয়েছি। তো কাল অনেক রাতে আমরা কাঠমান্ডুতে এসে পৌঁছেছিলাম, তাই তেমন ভিডিও করা হয়নি। রাত হয়ে গেছিলো বলে খুব ভালো করে মার্কেটটা ঘুরেও দেখতে পারিনি। তাড়াতাড়ি হোটেলে ফিরে গেছিলাম এবং ডিনার করে রেস্ট নিয়েছিলাম, কারণ পরের দিন আমাদের সাইট সিন করতে বেরোতে হতো। ফার্স্টেই আমরা গেছিলাম পশুপতিনাথ মন্দিরে এবং ওখানে আমরা পুজো দিয়েছিলাম। তারপর এসে টিফিন করে বেরিয়েছিলাম হচ্ছে সাইট সিন করতে। কিছুটা সাইট সিন করে এসে আবার লাঞ্চ করে বেরিয়েছিলাম বাকি সাইট সিনগুলো করতে। আমরা হোটেল থেকে বেরিয়ে ওখান থেকে বাস ধরেছি, পশুপতিনাথ মন্দিরে ঢুকছি। আমাদের ট্রাভেলার আজকে আমাদের সাথে আসেনি, ও আমাদের কাঠমান্ডু সাইট সিনে নিয়ে যাবে। আমাদের পশুপতিনাথ মন্দিরটা নিজেদেরই করতে হয়েছে বাসে করে। তো চলো, এই হচ্ছে ঢোকার মুখ। আমরা নেপালে যবে থেকে এসছি, ওখানে চিতওয়ান, লুম্বিনী, পোখরা সব জায়গাতেই আমাদের ইন্ডিয়ার কারেন্সি চলেছে, তার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এইখানে কাঠমান্ডুতে এসে আমাদের কোনো ইন্ডিয়ান কারেন্সি চলছে না, এখানে শুধু একমাত্র নেপালি কারেন্সি চলছে। আমাদের কাছে কিছু নেপালি কারেন্সি ছিল, সেটা দিয়ে আমরা মেকআপ করে নিয়েছি, কিন্তু এরপর যদি কোথাও যেতে হয় বা কিছু লাগে, তার জন্য আমাদের টাকা ভাঙিয়ে নিতে হবে, মানে নেপালি কারেন্সিতে করে নিতে হবে। না হলে এখানে কোনো ইন্ডিয়ান কারেন্সি কোনো দোকানেও নিচ্ছে না এবং কোনো বাস বা টোটো অটো কিছুতেই নিচ্ছে না। কিছু কিছু দোকানে নিচ্ছে ইন্ডিয়ান কারেন্সি, তাও খুব কম দোকানেই নিচ্ছে। এখানে মোটামুটি 200 টাকা 500 টাকা ব্র্যান্ড, একমাত্র 100 টাকাটা একটু চলে, তাও সব দোকানে না। আমাদের জানা ছিল না যে কাঠমান্ডুতে ইন্ডিয়ান কোনো কারেন্সি চলবে না, তো তাই জন্য আমরা সেরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। আমাদের কাছে ইন্ডিয়ান কারেন্সি ছিল বেশি, নেপালি কারেন্সি ছিল না। তাই জন্য কাল আমরা যখন মার্কেটে বেরিয়েছিলাম, কিছু কিনতে গেছিলাম দোকানে, তখনই বুঝে গেছিলাম যে এখানে ইন্ডিয়ান কারেন্সি নেবে না। তার জন্য আমরা একটু ঝামেলার মধ্যেও পড়েছিলাম। তবে অত চিন্তার কিছু নেই, এখানে অনেক এজেন্সি আছে বা অফিস আছে যেখানে ইন্ডিয়ান কারেন্সি ভাঙিয়ে নেপালি কারেন্সি দেবে। আমরা এসে গেছি মন্দিরের ভিতরে। বাইরে জুতো খোলার জায়গা আছে, ডালি কেনার জায়গা আছে। তবে এখানে আবার কিছু কিছু দোকানে ইন্ডিয়ান কারেন্সি চলছে, কারণ এখানে যেহেতু ইন্ডিয়ান ট্যুরিস্টরা আসে। কিন্তু একদম কাঠমান্ডু টাউনে যেখানে আমরা আছি, হোটেল আমাদের টাউনের মধ্যে, সেইখানে ইন্ডিয়ান কারেন্সি একেবারে চলছে। আমরা বেরিয়েছিলাম 6টার সময়, যেহেতু আমরা মন্দিরে পুজো দেব। অনেক লাইন পড়েছিল মূল মন্দিরে ঢোকার গেটের বাইরে পর্যন্ত। আমরা পশুপতিনাথ মন্দিরে একটি রূপোর বেলপাতা দিয়েছিলাম। পশুপতিনাথ মন্দির বাগমতী নদীর তীরে অবস্থিত। মন্দিরের পিছনে রয়েছে নদীটি। এখানে রাজ পরিবারের কেউ মারা গেলে এখনও দাহ করা হয়। আমরা যখন গেছিলাম তখন একটি মৃতদেহ রেখেছিল দাহ করার জন্য। মন্দিরটি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি। এখানে বৌদ্ধ হিন্দু ধর্মের মিশ্রণ ঘটেছে। মূল মন্দিরের চূড়ায় সোনার প্রলেপ দেওয়া এবং দরজাগুলো ছিল রূপোর প্রলেপ দেওয়া। পুরো মন্দিরটি ছিল সোনা ও রূপোর পাতে মোড়া। মূল মন্দিরের সামনের নন্দীও ছিল সোনার পাতে মোড়া। বলা হয় শিব যখন পঞ্চপাণ্ডবকে ধরা দেবে না বলে ষাঁড়ের রূপ নিয়েছিল, সেই সময় তাণ্ডব শুরু করেছিল। তাই তার পিঠ পড়েছিল কেদারনাথে আর মাথা পড়েছিল পশুপতিনাথ মন্দিরে। তাই এখানে শিবের নাম হয়েছে পশুপতিনাথ। পুরো মন্দিরটি অনেকটি এলাকা জুড়ে রয়েছে এবং এখানে ঘুরে ফিরে দেখার অনেক জায়গা রয়েছে। এখানে সন্ধেবেলা আরতি হয়
এবং এই নদীটির নামই হচ্ছে বাগমতী নদী। পর আমরা টিফিন করে বেরিয়েছিলাম এবং এটি আমাদের দ্বিতীয় সাইট সিনের মধ্যে পড়েছিল। এটি একটি মন্দির এবং এখানে প্রার্থনা হচ্ছিল। আমাদের সাইট সিনের থার্ড স্পট ছিল এটি। এটি একটি মহলের মতো। এখানে একটি জায়গায় লেখা ছিল এটি ইন্ডিয়া এবং নেপালের যৌথ উদ্যোগে তৈরি একটি মন্দির। এর মন্দিরের ভিতরেও ছিল একটি ছোট ছোট মন্দির এবং তার মধ্যে ছিল নানান রকম দেবতার মূর্তি। আমরা যাচ্ছি এখন বৌদ্ধনাথ স্তূপে। এই যে নো 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 প্লিজ, এই আমাদের টিকিট নেপালি 100 টাকা পার হেড। এটা একটা বইয়ের মতো দিল সাথে। এর ভিতরে পুরো এলাকাটা জুড়েই রয়েছে একটা মার্কেট, খুব সুন্দর এবং মার্কেটটা অনেক বড়। এখান থেকেও আমরা কিছু শপিং করেছিলাম। এখানে ছিল একটি মনেস্ট্রির মতো এবং ভিতরে ছিল একটি বৌদ্ধ মূর্তি। ভিতরটা পুরো সাইলেন্ট ছিল, খুব সুন্দর লাগছিল ভিতরটা। এই মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা পাশেই গেছিলাম এই স্তূপের ভিতরে। এটি ছিল স্তূপের ঢোকার মুখ। সবাই চলো ঘুরিয়ে দিয়ে এই বড়টা ঘোরাবো। আয় ওগুনি সামনে যাও। এই স্তূপটির ভিতরে ঢোকা যায় না, এটি একটি শো মাত্র, শুধু চারিপাশটা ঘুরেই আসা যায়। আমরা আবার লাঞ্চের পর বেরিয়েছিলাম। এটা আমরা এসেছিলাম স্বয়ম্ভু বুদ্ধ পার্কে। something at home manage पाइए यस्तै घुमघाम कम्पनी यति क्या আমরা যাচ্ছি একটা মন্দিরের ওপর উঠছি। কি সুন্দর কাজ, অনেক বড় বড় বিশাল বিশাল মূর্তি।
কাঠমান্ডু শহর। এরপর আমরা গেছিলাম স্বয়ম্ভুনাথে। আমাদের অনেকটা পাহাড়ের ওপর উঠতে হয়েছিল খাড়াই, এবং গাড়ি থেকে নেমেও অনেকটা হাঁটতে হয়েছিল। এটি ছিল ঢোকার গেট, এবং এখানে একটি টিকিট কাউন্টার ছিল, সেখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে। 50 টাকা করে টিকিট ছিল নেপালি কারেন্সিতে। আমরা এখন উঠছি স্বয়ম্ভু মন্দিরে। এই রাস্তা দিয়ে সবাই যে উঠছে, এখানে আমাদের উঠতে হবে। এই যে আমরা উপর দিয়ে এখন স্বয়ম্ভু মন্দিরে উঠছি, এই সিঁড়িতে টপে উঠবো। চলো। এটি হচ্ছে একটি প্রার্থনার যন্ত্র। এটি ওটা ঘোরায় এবং ওটি দিয়ে একটি শব্দ বেরোয়, যা ওদের প্রার্থনার পর এই কাজটি করে, এবং একটি ওং শব্দ কানে আসে। এখান থেকে পুরো কাঠমান্ডু শহর দেখা যায় এই পাহাড়ের টপ থেকে। এখান থেকে এভারেস্টও দেখা যায়, কিন্তু ওয়েদার ভালো ছিল না, হেজি রয়েছে বলে এখান থেকে এভারেস্ট দেখা যাচ্ছিল না। এখান থেকে এভারেস্ট দেখা যায়, কিন্তু এত ধোঁয়া হয়ে রয়েছে। পিছনের একটা রেঞ্জ দেখা যাচ্ছে, যে এই পাহাড়ের পিছনে একটা রেঞ্জ আছে, হালকা দেখা যাচ্ছে, কিন্তু এত ধোঁয়া হয়ে গেছে এখন আর কিছু বোঝা যাচ্ছে না। এখান থেকে এভারেস্ট দেখা যায়, এবং সম্পূর্ণটা আমি দূরবীন দিয়ে দেখলাম, পিছনের রেঞ্জটা বোঝা যাচ্ছে। আজ রাতে আমরা কাঠমান্ডুতেই থাকবো এবং মার্কেটটা ঘুরবো। কাল আমরা ভোরে যাব জনকপুরে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।